বাংলা সাহিত্যে প্রথম কবিতা শুরু হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে। তিনি প্রথম বাংলা কবিতাকে দেবতার অধীন থেকে, ঈশ্বরের অধীন থেকে পৃথক করতে পেরেছিলেন। অনেকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবি বলে অভিহিত করলেও ঈশ্বরচন্দ্র গুপ্তই প্রথম আধুনিক কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তার কবিতায় কিছু মধ্যযুগের লক্ষণ বা সম্পূর্ণ আধুনিকতা দেখা না গেলেও তাঁর যে চেষ্টা, সেই চেষ্টাকে কেন্দ্র করে সাহিত্যের ইতিহাসকে, কবিতা সাহিত্যের ইতিহাসকে নিপুণভাবে পর্যালোচনা করলে নিঃসন্দেহে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা যায়। তার কারণ তিনি মধ্যযুগের যে কাব্যের ঘরানা, দেব নির্ভর যে কাব্য, সেখান থেকে তিনি দেবতাকে মুক্তি প্রদান করেন এবং তাঁর কবিতায় তুচ্ছ থেকে মানুষের দৈনন্দিন জীবনের নানা বিষয় কবিতার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যেমন তিনি একটি পাঁঠাকে নিয়ে কবিতা রচনা করেন, তিনি তোপসে মাছকে নিয়ে কবিতা রচনা করেন, তিনি কৌলিন্য প্রথার বিরুদ্ধে কবিতা রচনা করেন। তবে তিনি তৎকালীন সময়ে বিধবা বিবাহকে মেনে নিতে পারেননি, কারণ বিধবা বিবাহ আইনকে তিনি সম্পূর্ণভাবে জ্ঞাত হতে পারেননি। তিনি হয়তো ভেবেছিলেন বিধবা বিবাহ আইন মানে বাধ্যতামূলক প্রত্যেকটি বিধবার বিবাহ দেওয়া হবে। তাই তিনি বিধবা বিবাহকে ব্যঙ্গ করেও একটি কবিতা রচনা করেন। রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুর পর বাংলা কাব্যের জগতে, বাংলা কবিতার জগতে দীর্ঘ 70 বছর, 1760 থেকে 1830, এই 70 বছর বাংলা সাহিত্যে কবিতার দেখা পাওয়া যায়নি। তার একটি প্রধান কারণ বাংলায় রাজনৈতিক অস্থিরতা এবং দ্বিতীয় কারণ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা
ফলে নব্য যুবকেরা, নয়া প্রজন্ম কবিতা বাদ দিয়ে গদ্য রচনার দিকে অত্যন্ত বেশি মনোযোগী হয়ে উঠেছিলেন। তাহলে কি এই 70 বছর বাঙালির মধ্যে কোনো কবিত্ব সত্তা ছিল না? অবশ্যই ছিল। তৎকালীন সময়ে এই কবিরা কবিয়াল নামে পরিচিত ছিল। তারা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে কবিতা রচনা করে পাঠক এবং শ্রোতা ও দর্শকদের মনোরঞ্জন করতেন, যাকে কবি গান বলা হয়। এই প্রসঙ্গে লম্বোদর গুমানির নাম উল্লেখযোগ্য। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা কবিতায় মধ্যযুগের যে দেবতার ঘরানা, সেই দেবতার ঘরানা থেকে বাংলা কবিতাকে মুক্তি দিলেন। মানুষের দৈনন্দিন জীবনের নানা রকম সামগ্রীকে কবিতার বিষয়বস্তু হিসেবে নির্বাচন করে কবিতার পরিধিকে বিস্তার করলেন। তিনি নানা বিষয়কে কবিতার মধ্যে সংযোজন করলেন এবং কবিতার মধ্যে তিনি নিজে যা দেখেছেন, যা অনুভব করেছেন, তার বর্ণনা তিনি তার মতো করে করলেন। চতুর্থত, ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশের জন্য তিনি বিভিন্ন এলাকা ভ্রমণ করতেন, বা সম্পাদক হিসেবে তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। তাই ঈশ্বরচন্দ্র গুপ্ত সাধারণ মানুষের জীবনকে তৎকালীন সময় খুব কাছ থেকে দেখেছিলেন এবং তিনি প্রথম কবিতার মধ্যে ব্যক্তি স্বাতন্ত্রতার প্রকাশ ঘটালেন। এই ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরেই পরবর্তী প্রজন্ম, বিশেষ করে নাট্যকার দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরা নিয়মিত লিখতেন এবং ঈশ্বরচন্দ্র গুপ্তই প্রথম বাংলা ভাষায় দৈনিক পত্রিকার প্রচলন করলেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের পর বাংলা কবিতাকে যিনি আরও আধুনিক করে তুললেন, তার নাম মাইকেল মধুসূদন দত্ত। তিনি খুব অল্প সময়ে বাংলা সাহিত্য চর্চা করেছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি বাংলার একমাত্র সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করলেন এবং বাংলা সাহিত্যে তিনি অভিধেয় হেরোইক এপিস্টল কাব্যের অনুসরণে বাংলা সাহিত্যেও পত্রকাব্যের অবতারণা করলেন। শুধু তাই নয়,
তিনি বাংলা সাহিত্যের যে ছন্দ, যে প্রথাগত ছন্দ ছিল, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং মিশ্র কলাবৃত্ত, এই ছন্দকে ভেঙে নতুন একটি ছন্দ তৈরি করলেন, যার নাম অমিত্রাক্ষর ছন্দ। এবং বাংলা ভাষায় তিনি প্রথম সনেটের অনুকরণে চতুর্দশপদী কবিতা লিখলেন। তাই মহাকবি মাইকেল ঈশ্বরচন্দ্র গুপ্তের হাতে যে বাংলা কবিতার আধুনিকতা শুরু হয়েছিল, মহাকবি মাইকেলের হাতে সেই আধুনিকতা আরও কয়েক ধাপ এগিয়ে গেল। বাংলা কবিতার মধ্যে বিদেশি সাহিত্যের প্রভাব, বিদেশি কবিতার প্রভাব তিনি প্রয়োগ করলেন। তারপর বাংলা কবিতাকে সর্বাধুনিক করে তুললেন রবীন্দ্রনাথ। তিনি যখন বাংলা কবিতার জগতে মধ্যগগনে তৎকালীন সময় একদল কবি রবীন্দ্রনাথের বিরোধিতা শুরু করলেন, তারা খুঁজতে শুরু করলেন রবীন্দ্রনাথের কবিতায় কি কি নেই, যা যা নেই, যা যা ছিল না, ওনারা যা যা পেলেন না, সেই বিষয়গুলিকে কেন্দ্র করেই 1922 খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকার প্রকাশ শুরু হলো রবীন্দ্রনাথকে বিরোধিতা করে। কিন্তু ওনারা যেটা করতে গেলেন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মহিতলাল মজুমদার, এনারা যেটা করতে গেলেন, যে আধুনিকতা আনতে গেলেন, রবীন্দ্রনাথ পুনরায় আবার কবিতায় মনোনিবেশ করলেন এবং যা যা রবীন্দ্রনাথের কবিতায় ছিল না 1922-এর আগে, সেই বিষয়গুলি রবীন্দ্রনাথ তাঁর কবিতায় সুনিপুণভাবে প্রয়োগ করলেন এবং রবীন্দ্রনাথই হয়ে উঠলেন আধুনিক বাংলা কবিতার ইতিহাসে সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ আধুনিক কবি। তারপর থেকে আজ পর্যন্ত 2020 সাল পর্যন্ত বাংলা কবিতার ধারা অনেকভাবে বয়ে গেছে। রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা কবিতায় সাম্যবাদ, যে বিদ্রোহ নজরুলের হাত দিয়ে বাংলা কবিতায় প্রবেশ করেছিল, সেই সাম্যবাদ অনেকটা সময় বাংলা কবিতাকে ধরে রাখলেন। এই সাম্যবাদী কবিতার চেতনার পথেই হাঁটতে শুরু করলেন দীনেশ দাস,
বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় এই সাম্যবাদী ধারায় বিশ্বাসী কবিরা মনে করতেন কবিতা হলো একটা বিপ্লবের হাতিয়ার, একটা বিদ্রোহের হাতিয়ার। কবিতা নিছকই কল্পনার ক্ষেত্র নয়, কবিতা নিছকই রসদায়ী নয়, কবিতা একটা বিপ্লব ঘটাতে পারে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করে ফেলতে পারে। এই সাম্যবাদী কবি যখন তাদের সাম্যবাদকে কেন্দ্র করে একের পর এক কবিতা শুধু নয়, বাংলা সাহিত্যের নাটক, গল্প লেখা শুরু হয়েছে, ঠিক তখনই কেবলমাত্র একজন কবি সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে উঠলেন, যার নাম কবি জীবনানন্দ দাশ। তিনি না রবীন্দ্রানুসারী, তিনি না রবীন্দ্র বিরোধী, তিনি না সাম্যবাদী। এই জীবনানন্দ দাশ বর্তমান কাল পর্যন্ত একজন চরম এবং পরম আধুনিক কবি। আজ পর্যন্ত কোনো কবি জীবনানন্দ দাশের প্রভাব এড়িয়ে যেতে পারেননি। কোথাও না কোথাও জীবনানন্দ দাশ তার যে কবি মানুষ, সেই কবি মানুষের কাছে প্রায় সমস্ত কবি তাদের কবি সত্তাকে হারিয়ে ফেলেছেন। খ্রিস্টাব্দে যে জীবনানন্দ দাশের জন্ম বরিশালে, বাংলাদেশের বরিশাল জেলায়, সেই জীবনানন্দ কলকাতা পড়তে আসেন। যে জীবনানন্দ ব্রাহ্ম পরিবারের অন্তর্ভুক্ত, যে জীবনানন্দ প্রথম জীবনে চরম ঈশ্বর বিশ্বাসী ছিলেন, সেই জীবনানন্দ প্রথম বিশ্বযুদ্ধের যে খবর দৈনিক সংবাদপত্রে যে ছবি প্রকাশিত হতো, সেই ছবি এবং সংবাদ শুনে জীবনানন্দ সম্পূর্ণ নিজের সত্তাকে পৃথক করে ফেলেছিলেন এবং তার বহিঃপ্রকাশ তার কাব্যগ্রন্থগুলির মধ্যে, তার কবিতাগুলির মধ্যে লক্ষ্য করা যায়। জীবনানন্দের কবিতা, অনেকেই জীবনানন্দকে প্রকৃতির কবি বলে বর্ণনা করেন, অনেকে জীবনানন্দকে পাশ্চাত্য কবি ইয়েটসের সঙ্গে তুলনা করেন। কিন্তু সারা বিশ্বে জীবনানন্দ এক ব্যতিক্রমী কবি। শুধু বাংলা সাহিত্য নয়, তিনি প্রকৃতিকে প্রকৃতির মতন দেখেছিলেন, তিনি প্রকৃতির বর্ণনা প্রকৃতির মতো করেছেন। জীবনানন্দের কবিতার মধ্যে আমরা ফ্রয়েডের মনস্তত্ত্বের প্রকাশ লক্ষ্য করি। ফ্রয়েড আমাদের মনের যে তিনটি স্তরের কথা বলেছিলেন, যে আমরা প্রত্যেকটি মানুষ অন্তরে অন্তরে
আদিম স্তরে বাস করি, এবং তারপরে তিনি যে বাস্তব এবং পরাবাস্তববাদের ধারণা আমাদের কাছে ব্যাখ্যা করেন, জীবনানন্দের কবিতায় পরাবাস্তববাদের প্রভাব চরমভাবে লক্ষ্য করা যায়। তাই অনেক ক্ষেত্রেই জীবনানন্দের কবিতাকে বুঝতে সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত অসুবিধে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা পাঠক, সাধারণ মানুষ মনস্তত্ত্বের আলোচনা, বিষয় এবং পরিধির বিস্তার ঘটার সাথে সাথে আমরা আজ জীবনানন্দের কবিতাকে অনেকটাই বুঝে উঠতে পারি। কবি জীবনানন্দ ব্যক্তি জীবনে খুব কম কথা বলতেন। শুধু খুব কম কথা বলতেন সেটাই নয়, তিনি পরবর্তী কালের আধুনিকতাকে ধরতে পেরেছিলেন। অনাগত ভবিষ্যৎ সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই সঠিক ছিল। তাই তার কবিতাকে পরাবাস্তববাদী বা সুরিয়ালিজম বলা হয়। জীবনানন্দ মডার্ন যুগের কবি ছিলেন না, তিনি উত্তরাধুনিক কবি ছিলেন। তাই বাংলা সাহিত্যে এখন পর্যন্ত 4 জন আধুনিক কবি পরিচয় পাওয়া যায়। প্রথমত ঈশ্বরচন্দ্র গুপ্ত, দ্বিতীয়ত মাইকেল মধুসূদন দত্ত, তৃতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর এবং চতুর্থত জীবনানন্দ দাশ। এই 4 জন চরম এবং পরম আধুনিক কবি। তারপর এখনো পর্যন্ত আমরা কোনো কবির মধ্যেই সম্পূর্ণ আধুনিকতার লক্ষণ খুঁজে পাইনি, যাকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যভাবে বা স্বতন্ত্রভাবে আলাদা কবি বলে চিহ্নিত করতে পারি। ঈশ্বরচন্দ্র গুপ্তের সময় অনেক কবি ছিলেন যারা ঈশ্বরচন্দ্রের প্রতিভার কাছে ম্লান হয়ে গেছেন। মাইকেল মধুসূদন দত্তের কাছে মহাকাব্য রচনা করার এই মহাকবিরা নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়রা ম্লান হয়ে গেছেন। রবীন্দ্র সমসাময়িক অসংখ্য কবি ম্লান হয়ে গেছেন এবং জীবনানন্দের পরবর্তীকালে অসংখ্য কবি ম্লান হয়ে যাচ্ছেন। কোনো কবি স্বতন্ত্রভাবে এখনো পর্যন্ত উঠে আসতে পারছে না। তার কারণ জীবনানন্দের ব্যাপ্তি। মাইকেলকে টপকাতে গিয়ে, মাইকেলের চেয়ে আরও বড় হতে গিয়ে অনেক কবি নিজেকে নষ্ট করে ফেলেছে। রবীন্দ্রনাথের থেকে বড় হতে গিয়ে, পৃথক হতে গিয়ে অনেক কবি নিজেকে নষ্ট করে ফেলেছে। জীবনানন্দের থেকে পৃথক হতে গিয়ে সবাই জীবনানন্দের মধ্যে ঢুকে গিয়েছেন। এই 4 জন ছাড়া আর একজন শ্রেষ্ঠ কবি, যাকে আধুনিক কবি বলা যায় না, যাকে বলা যায় শুধুমাত্র মহৎ কবি বা মহান কবি, তার নাম হলো নজরুল ইসলাম। নজরুল ইসলাম
শুধুমাত্র বিদ্রোহী কবি হিসেবেই আমরা জানি তা নয়। নজরুল ইসলাম সমসাময়িক কবি হলেও তার মহানতা এক অনন্য মাত্রা তৈরি করে। ছন্দে, ভাষায় তিনি প্রচুর আরবি, ফার্সি, উর্দু শব্দ কবিতার মধ্যে ব্যবহার করেছেন। তিনি কবিতার মধ্যে চরম বিপ্লব, বিদ্রোহ ঘোষণা করেছেন। বারবার তাকে ব্রিটিশরা বন্দি করেছে, কিন্তু এইখানেই নজরুলের বড় প্রাসঙ্গিকতা নয়। নজরুল এত কিছুর মধ্যেও অসামান্য, অনবদ্য কিছু প্রেমের কাব্যগ্রন্থ রচনা করেছেন সাম্যবাদী কবিতা ছাড়াও। এই অমর প্রেমের কবিতার জন্যই নজরুল না রবীন্দ্রানুসারী, না রবীন্দ্র বিরোধী, না আধুনিক। নজরুল বাংলা সাহিত্যের চিরন্তন কবি। নজরুলের কবিতা সমসাময়িকতা দোষে দুষ্ট, এটা যেমন ঠিক, তেমনি নজরুলের কবিতা কালের সমাজে উত্তীর্ণ, এটাও ঠিক। আমরা সবাই নজরুলের একটি কবিতা খুব সুন্দরভাবে জানি, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শুধু এই একটি কবিতা নয়, আরও এরকম অসংখ্য কবিতা আছে। বিশ্বের যা কিছু মহাসৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের কবিতাতেও অমরত্বের বাণী রয়েছে। এক বিচিত্র প্রতিভা নিয়ে নজরুল তার কাব্য জগতে প্রবেশ করেন এবং আজও বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় এবং সারা বিশ্বে নজরুল এক অনন্য, এক স্বতন্ত্র, নিঃসন্দেহে মহৎ, শুধু বিদ্রোহী কবি নয়, প্রেমময় কবি। তিনি শুধু বিদ্রোহী কবি হিসেবে বারবার এই আখ্যা তাকে দেওয়া হয়, কিন্তু তার সমস্ত কাব্য ভালোভাবে অনুধাবন করলে কোথাও মনে হয় না তিনি শুধুমাত্র বিদ্রোহী কবি ছিলেন। তিনি অনবদ্য প্রেমের কবি, রোম্যান্টিক কবি। বিহারীলাল চক্রবর্তীর পরে বাংলা কবিতার ইতিহাসে প্রথম রোম্যান্টিক কবি যদি বিহারীলাল চক্রবর্তী হন, এবং তার পরবর্তী রোম্যান্টিক কবি যদি রবীন্দ্রনাথ ঠাকুর হন, তাহলে অবশ্যই নজরুল সর্বশ্রেষ্ঠ রোম্যান্টিক কবি। রোম্যান্টিকতার সর্বশ্রেষ্ঠ প্রকাশ নজরুলের কবিতায় রয়েছে, কিন্তু তথাকথিত সমালোচক এবং পণ্ডিতগণ নজরুলের কবিতাকে শুধুমাত্র বিপ্লব এবং সাম্যবাদের সঙ্গেই আজ অবধি জুড়ে রেখেছেন। নজরুলের কবিতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। তার কারণ নজরুলের কবিতায় রয়েছে প্রেম, রয়েছে মানুষের প্রতি ভালোবাসা। মানুষের প্রতি প্রেম, ভালোবাসা ছিল বলেই তো তিনি ধর্মের গোড়ামি থেকে শুরু করে ব্রিটিশের বিরুদ্ধে, বর্বর অত্যাচারের বিরুদ্ধে তাঁর গলা, কণ্ঠ, কলম সোচ্চার হয়ে উঠছিল। তার মধ্যে ভালোবাসা ছিল বলেই, তার মধ্যে মহৎ প্রেম ছিল বলেই, তাই আজ পর্যন্ত আমরা বাংলা সাহিত্যে 4 জন
আধুনিক কবি এবং এক মহান কবি, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে মহান কবি নজরুল ইসলাম, মহত্তর কবি, যিনি শুধুমাত্র বিদ্রোহী কবি নন, মহান কবি। এই 5 জন কবিকে কালোত্তীর্ণ হতে দেখলাম। বাকিরা সময়ের স্রোতে ক্রমশ হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাবে।